চীন বাংলাদেশের তিস্তা প্রকল্পে ইনভেস্ট করতে চাচ্ছে, মানে বিনিয়োগ করবে। তিস্তা প্রকল্পটা হয়ে গেলে বাংলাদেশে যে ভারত যখন তখন তাদের পানি ছেড়ে দিয়ে আমাদের কৃষককে ধ্বংস করে দিত, আবার যখন আমাদের চাষাবাদের সময় তখন পানি বন্ধ করে রেখে আমাদের চাষাবাদে ব্যাঘাত ঘটাতো, সেটা আর সম্ভব হবে না। তো ভারত পানি বন্ধ রাখে এ কারণে যাতে আমাদের দেশে চাষাবাদ না হয়, আমাদের মানুষগুলো দরিদ্র হয়ে পড়ে। চাষাবাদ না হলে তো আমরা জিনিসপত্র ভারত থেকে কিনে আনতে হবে। ভারত তিস্তার পানি দিয়ে সারা ভারতে চাষাবাদ করে। পেঁয়াজ, টমেটো, আলু, কাঁচামরিচ, ধান, পাট, গম সব চাষাবাদ করে। এই তুলা, ভুট্টা এগুলো চাষাবাদ করে আমাদের দেশে রপ্তানি করে, বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে। তো এটা হচ্ছে তাদের প্ল্যান। তো প্ল্যান তাদের সুন্দর আছে, আমাদেরকে চাষাবাদ থেকে বঞ্চিত রেখে তারা চাচ্ছে কি ভারতের উপর নির্ভরশীল করে রাখতে, যাতে করে যখন তখন পেঁয়াজ বাংলাদেশের কাছে 300 টাকা বিক্রি করা যায়, আলু 80 টাকা বিক্রি করা যায়। তাদের তো একটা দাসী ছিল শেখ হাসিনা বাংলাদেশে, ভারত যেটা বলতো সেটাই করতো। সে ভারতের উন্নয়নে কাজ করেছে, তো ভারতীয়রা এটা জানে। তো ভারতের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক হবে। ভারত তো জাতিসংঘের যে আন্তর্জাতিক আইন আছে সে আইনে তো সে কোনো নদীর পানি বন্ধ করতে পারে না, সেখানে সে বাদও দিতে পারে না। সে দিচ্ছে কেন? সে শক্তি দেখাচ্ছে, তার শক্তি আছে। বুঝতে পেরেছেন? তার মধ্যে সভ্যতা নাই, মানবিকতা নাই, মূল্যবোধ নাই, ন্যায় বিচার নাই, সে শক্তি দেখায়। তো আমরাও আমাদের তিস্তা প্রকল্প আমরা চীনকে দিয়ে দিব। তো ভারত বাধা দিচ্ছে। ভারতের সাথে চীনের সাথে 1962 সালে যুদ্ধ হয়েছে। সেটা কি ভারত যুদ্ধ করার সময় আমাদেরকে জিজ্ঞাসা করেছে? করেনি তো। ভারতের প্রয়োজনে ভারত যুদ্ধ করেছে। পাকিস্তানের উপর এই 2 বছরে 2বার হামলা করেছে। পেহেলগাম ঘটনায় একবার হামলা করেছে, পাকিস্তান দখল করতে গিয়েছিল। তো পাকিস্তানের সাথে যে যুদ্ধ করেছে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে আমি পাকিস্তানে হামলা করতে যাচ্ছি? মানে সেরম দেখায়। বুঝতে পেরেছেন? এদের মধ্যে কোনো ন্যায় বিচার নেই, নীতি নৈতিকতা নেই। তো সে মানে ভারত তিস্তা প্রকল্প চীনকে দিলে সে নাখোশ। সে বলতে চাচ্ছে তিস্তার প্রকল্প যদি এখানে যদি চীন আসে, তারা ভারতের যে ওই যে 7 সিস্টার আছে, আসাম, অরুণাচল, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, এগুলোতে নাকি পর্যবেক্ষণ করবে। তো এগুলো তো চীন স্যাটেলাইটে পর্যবেক্ষণ করে এত বছর থেকে, 1962 পর থেকেও তো এই পর্যবেক্ষণ করে। তো কি হয়েছে? ভারত কি চলে গেছে? এখন কি পর্যবেক্ষণ করার জন্য কোনো জায়গায় বসতে হয়? হ্যাঁ, ভারত সীমান্তে জঙ্গি বিমান দিয়ে যে ওই যে ক্যামেরাগুলো রয়েছে, জুম করা যায় 1 লাখ 2 লাখকে জুম করলে তো পুরো ভারত দেখা যায়। চীনের তো সামরিক স্যাটেলাইট রয়েছে, সামরিক স্যাটেলাইটে তো উন্নত মানের ক্যামেরা আছে, সেখান দিয়ে তারা দেখছে না। তো এগুলো করছে কেন ভারত? বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার জন্য। তিস্তা প্রকল্প হয়ে গেলে তিস্তার এপার ওপার শত শত কিলোমিটার এই চীন সরকার তারা অর্থায়ন করে বাঁধ নির্মাণ করে দিবে, পাহাড়ের মধ্যে আর কি। সেখানে মানুষ হাঁটার ব্যবস্থা হবে, পর্যটনের একটা ব্যবস্থা হবে। তারপরে সেখানের পানি যখন তখন রিজার্ভ করা যাবে। ঠিক আছে, ভারত যদি বাঁধ ছেড়ে দেয়, আমাদের বাঁধ আমরা আটকিয়ে দিলে পানি আটকিয়ে যাবে। তো ভারত পানি আটকিয়ে রাখবে আর আমরা তিস্তার প্রকল্প করতে পারবো না। ভারত প্ল্যান করেছে কি, সে পানি আটকিয়ে বাংলাদেশকে শুকিয়ে দিবে। কেন এটা ভারত করে? দেখেন, নদী কিন্তু উজান থেকে আসে, ওরা পাহাড় থেকে সৃষ্টি হয়। সমুদ্র তো কিন্তু একটু নিচে থাকে, আল্লাহর একটা সৃষ্টি। সমুদ্র তো আর মানুষ খনন করতে পারে না, নদীও মানুষ খনন করতে পারে না। পাহাড়ের পানি, বরফের আচ্ছাদিত পানি, ওটা গলে গলে নদী সৃষ্টি হয়ে সমুদ্রের সাথে মিশে যায়। তো
তো নদীর প্রবাহ যদি না থাকে, সমুদ্রের এই যে মনে করেন এটা সমুদ্র, এটা নদী, তাহলে সমুদ্রের যে নোনা পানিগুলো ওটা দেখবেন আস্তে আস্তে মাটির ভিতর দিয়ে 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 আস্তে আস্তে তার সীমানা বৃদ্ধি করে। আস্তে আস্তে 50 কিলোমিটার, 100 কিলোমিটার, 100 কিলোমিটার একটা ডিস্ট্রিক্ট সেভাবে মানে নোনা মাটিগুলোকেও নোনা করে ফেলে। এর ফলে মরুভূমির সৃষ্টি হয়, ফসলাদি এই চাষ হয় না, মরুভূমি হয়ে যায়। তো নদীর প্রবাহ যদি থাকে, ওই পানির প্রেসারে সমুদ্রের প্রাণীগুলো কিন্তু আর মাটির ভিতরে ঢুকতে পারে না। বুঝতে পেরেছেন? তো ভারত চাচ্ছে আমরা মরুভূমি হয়ে গেলে আমরা তাদের উপর এই মানে তাদের অধীনস্থ থাকবো, সব কিছু তো তাদের কাছ থেকে কিনতে হবে, আমরা তাদের মানে পরনির্ভরশীল হয়ে থাকব। ভারত সেটা চাচ্ছে। আর ভারত আরেক প্ল্যান করেছে, যেহেতু শেখ হাসিনার মতো দাসী ছিল, সে আন্তর্জাতিক বা জাতিসংঘের আইনে সে তো নদীর পানি বন্ধই করতে পারে না, সেখানে সে কোনো রকম অবকাঠামো তৈরিই করতে পারে না, কিন্তু সে করে শক্তি দেখায়, শ্যাডম দেখায়। যার তার সাথে পারে না, যে দুর্বল তার সাথে শ্যাডম দেখায়, আর যার শক্তি আছে ওর সাথে করে না, কারণ ও তো সেটা ভাঙা দিবে। বুঝতে পেরেছেন? এ কারণে তো ভারতীয়রা প্ল্যান করেছে বাংলাদেশের এই নদীগুলো তারা বন্ধ করে দিবে, আবার এই নদীগুলোর বাঁধ নির্মাণের জন্য ওই যে শেখ হাসিনা ছিল তো ওই প্রজেক্টগুলো তারা নিয়ে বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো তিস্তার প্রকল্প যখন শেখ হাসিনার সময়ে, ও তো জোর করে বাংলাদেশের মানুষকে ধর্ষণ করেছে শেখ হাসিনা, আওয়ামী লীগকে সবচেয়ে বেশি ধর্ষণ করেছে, কারণ এগুলো মূর্খ তো, গোলাম দাস। আওয়ামী দাসগুলো হচ্ছে মফিজ, এই মফিজরা বুঝে না। এই মফিজ লীগ এরা শুধু ওই ওই ওদের বঙ্গ আব্বা বঙ্গবন্ধু এটা বুঝে, ওদের আব্বার বক্তৃতা ছাড়া আর পৃথিবীতে কোনো কিছু বুঝে না। তো শেখ হাসিনার সময়ে তো ভারতের প্রেসারে চীনকে তিস্তা প্রকল্পটা দেওয়া হলো না, কারণ ভারত বলেছে তারা এই তিস্তার প্রকল্প করবে। ভারত একদিকে জাতিসংঘের আইন লঙ্ঘন করে বাদ দিয়ে দিছে, আর অন্যদিকে তিস্তার প্রকল্প করে সে টাকা ইনকাম করবে বাংলাদেশ থেকে। সে যদি পানি ছেড়ে দিত, নদীর প্রবাহমান স্রোত থাকতো, তাহলে তো আমাদের তিস্তার প্রকল্প নেওয়া দরকারই হতো না। সে প্ল্যান করেছে এখানে, যেহেতু তার দাস বাংলাদেশের ক্ষমতায় বসে আছে, সে পাহারা দিয়ে তাকে ক্ষমতা রাখছে, বাংলাদেশের মানুষকে গুম খুনু করে। এখন সে ওই শেখ হাসিনাকে মানে ভারত শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছে যে এই প্রকল্প আমরা করব, মানে চীনের সাথে যাতে সম্পর্কটা না হয়। আর ওই বাদ দিয়ে বাদেও তাদের লাভ, অর্থাৎ ভারতের ভিতরে পানি আটকিয়ে রাখলেও তাদের লাভ। বাংলাদেশের ভিতরে এই পানি না আসতে দিলে বাংলাদেশের কৃষকরা, দরিদ্র মানুষ চাষাবাদ করতে না পারলে ভারতের উপর নির্ভরশীল থাকবে, এতেও তাদের লাভ। আবার প্রকল্প বানালেও এখান থেকে তাদের লাভ। তাহলে আমাদের তো এই যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা লাগতো না, সুদে ঋণ নিয়ে চীন থেকে আমাদের এই প্রকল্প করা লাগতো না, ভারত যদি পানির প্রবাহমানটা রাখতো। কিন্তু ভারত কি করেছে, ও বাদও দিবে, সে আবার এখানে এসে তিস্তা প্রকল্পও করবে। বুঝতে পেরেছেন? প্রকল্প করলে এটার যে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস, সে এখানে খনন করবে, স্ট্রাকচার বানাবে। কারণ ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের শেখ হাসিনা তো ক্ষমতায়, ভারতের তো যখন তখন আসতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, শেখ হাসিনা থাকলে ওই যে তার মাথায় একটা টেনশন, এই 7 সিস্টারে কোনো সমস্যা হবে না, এগুলো তারা ভেবে রেখেছে আর কি। আমরা 7 সিস্টার নিয়ে চিন্তা করার আমাদের কাম আছে। বালসাল ওই সমস্ত জায়গার মধ্যে কোনো ইয়ে নাই, টয়লেট নাই, তো ওরা সব সময় ওটা জপতে থাকে। আরে মূর্খের দল তো, ওই গোমূত্র পান করে আর ওই গোবর খায়। তিস্তার তোমাদের ওগুলো নিয়ে তোমরা ভাবো, আমাদেরকে ডিস্টার্ব করো কেন? তো ভারত তিস্তা প্রকল্প করে সে বাংলাদেশের কাছে একটা প্রজেক্ট বানাইলে হাজার হাজার কোটি টাকা। মনে করেন এখন যদি চীন যদি মনে করেন 5 বিলিয়ন ডলারের প্রায় মনে করেন 5,000 কোটি টাকা, 5,000 কোটি টাকার যদি চীনে যদি 1,000 কোটি টাকা লাভ করে, ভারত যদি প্রজেক্টটা পাইলে তাইলে মকত একটা 1,000 কোটি টাকার ফয়দা হলো না?
বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে না ঋণটা হবে। এখন আমরা ঋণটা নিতে হচ্ছে আমাদের দেশকে বাঁচানোর জন্য। তো এটা তো ভারতের কারণে হয়েছে। ভারত নদীটা বন্ধ করার কারণেই তো, পানিটা বন্ধ করার কারণেই তো আমাদের এই তিস্তা প্রকল্পটা করতে হচ্ছে। আমরা এখানে পানি ধরে রেখে আমাদের চাষাবাদের সময় ব্যবহার করব। আর একটা কাজ হবে, ভারত যখন পানি ছেড়ে দিবে তখন আমরা পানি, আমাদের সুইচ গেট আমরা আটকে রাখবো। ভারতের পানি উল্টো ভারতের দিকে যাবে, একেবারে যাবে ভিতরে ভিতরে, এইভাবে যাবে তোমাদের ভিতরে। ঠিক আছে, এটা মনে রাখো। তো ভারত যদি তিস্তার প্রকল্পটা যদি 5 আগস্ট যদি শেখ হাসিনা দৌড়ে ভারতে পালিয়ে না যাইতো, তো তিস্তার প্রকল্পটা ভারত পাইতো। পাইলে কি করতো, সে ওই পানি আটকিয়ে রাখতো। আবার ওই পানি ছাড়িয়ে দিলে, ভারত থেকে ওদের যে তিস্তা ব্যারেজ আসে সেখান থেকে পানি ছেড়ে দিলে আবার শেখ হাসিনাকে ফোন করে বলতো তোমার ব্যারেজ খুলে দাও, পানি যাক। বুঝতে পেরেছেন, এভাবে নিয়ন্ত্রণ করতে। এখন ভারত তো সেটা পারছে না, এখন তার মাথায় উল্টাপাল্টা খেলতেছে। হ্যাঁ, এখানে আবার ভারতের যে ব্রহ্মপুত্র নদী, বাংলাদেশের ভিতরে ব্রহ্মপুত্র নদী, ওইটাতে আবার চীন ওই ব্যারেজ করতেছে। বুঝতে পেরেছেন, একেবারে ব্যারেজ, ওইখানে একেবারে ফানি বোমা বানাইতেছে এই চীন। ওইটা হচ্ছে চীনের ভিতরে, ওইটাকে মেকাম নদী বলে। ঠিক আছে, এখন ভারত হাউকাও শুরু করে দিয়েছে যে ওই ব্রিজ চীন কেন বানায়। এবার চীনের তো ওইখানে শক্তি আছে, চীনের ওখানে তো আর বাধা দিতে পারে না। ভারত হচ্ছে যেমন কুকুর তেমন মগুর। ঠিক আছে, এদেরকে এভাবে শান্টিং দিতে হবে। এখন চীনের সাথে যাও না, ওরা যে ব্রিজ এই ব্যারেজ বানাইতেছে, ব্যারেজ বানাইয়া এবার ব্রহ্মপুত্র নদীর পানি আটকায় দিলে, সে চাইছিল, তার দাসী তো শেখ হাসিনা ছিল, শেখ হাসিনাকে নিয়ে হয়তো সে আন্তর্জাতিক আদালতে যাইতো, কিন্তু এখন তো তাকে একা একা যেতে হবে। ঠিক আছে, আমরা তো তার সাথে নাই। তো ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশকে আপত্তি জানিয়েছে, হুমকি দেয় আর কি, আপত্তিকে বলে হুমকি, এইগুলো আমরা পরোয়া করি না। ঠিক আছে, তোমরা আমাদের দেশে শেখ হাসিনাকে দিয়ে গুম খুনু করাইছো, লাভ কি? আমাদের মানুষ তো জীবন দিয়েছে, কত জীবন নিবে? আমরা 18 কোটি আছি, তোমাদের হিন্দু 2.5 কোটি, আর আওয়ামী হিন্দু লীগ ওই যে ওইটা আছে না, আরও 50 লাখ, মুসলিম হিন্দু লীগ যেটা আর কি, 3 কোটি বাদ দিলে 15 কোটি আছে। 15 কোটি সবাই আল্লাহর মতে মুক্তিযোদ্ধা, তোমরা টেনশন করিও না। আমরা আরও এদেরকে ব্রেন ওয়াশ করে আরও আল্লাহর মতো বানাবো। তোমরা যে ওই দিন আমাদের বর্ডারে 2 জন গুলু করে মেরে দিছ, হ্যাঁ, আমাদের বিডিআর যে লাশ নিয়ে আসলো। ঠিক আছে, কত মারবা তোমরা? যখন প্রতিশোধ শুরু হয়ে যাবে তখন কিন্তু পরিস্থিতি ভালো হবে না। তোমরা ওই বেড়া দিবা, বেড়া দাও, তোমাদের দেশে তোমরা বেড়া দাও। তোমরা তো ছোট লোকের জাত, তোমরা আমাদের টাকা খেয়ে আমাদের বেড়া দাও, যার খাও তার প্লেটে তোমরা হাগু করো। তোমরা ভারতীয়রা হচ্ছে নাফরমান, আর তোমরা সবসময় খোটা দাও যে তোমরা 71 সালে বাংলাদেশকে সাহায্য করেছো। আর 71 সালে আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করে তোমাদেরকে রক্ষা করেছে। 71 সালে যদি পাকিস্তান এক থাকতো তাহলে এতদিন ভারত খণ্ড বিখণ্ড হয়ে যেত। পাকিস্তান যদি এক শক্তি থাকতো, তোমরা এমনি ওই এদেরকে কি বলে, ওই যে তোমাদের দেশে এই নাগাল্যান্ডের বিদ্রোহী যারা আছে, আসামের উলফা যারা আছে, মণিপুরের যে মণিপুরি বাহিনী আছে, ওদের সাথে পারো না। তোমাদের সেনাবাহিনী ওদের সাথে লড়াই করতে করতে জীবন শেষ। পুরো পাকিস্তান একসাথে থাকলে, পূর্ব পশ্চিম থাকলে তোমাদের এতদিন বেল থাকতো। তোমরা তো হচ্ছে বেয়াদব একটা জাতি ভারতীয়রা। তোমরা যদি, তোমাদের মধ্যে কোনো সভ্যতা নাই, তোমরা নিজের দেশের মুসলমানদেরকে এভাবে অত্যাচার করো। হ্যাঁ, কালকে ফেসবুকের একটা রিলসে দেখলাম, মহিলা মুখের মধ্যে কালি টালি লাগাইয়া নোংরা ময়লা টয়লা লাগাইতেছে একজন মুসলমানরে, আর বলতেছে এবার আল্লাহরে ডাক। তোমরা হচ্ছে একটা বেয়াদব জাতি। তোমরা মুসলমানদের, ভারতীয় মুসলমানদের জুতা বানায়, ভারতীয় মুসলমানরা তোমাদেরকে পারমাণবিক বানিয়ে দিয়েছে। তোমরা তোমাদের শরীরের চামড়া দিয়ে মুসলমানদের জুতা বানিয়ে দিল, তোমাদের সেই ঋণ পরিশোধ করতে পারবে না। হ্যাঁ, তোমরা যে এত হাঙ্কি ভাঙ্কি করো, এইভাবে পারমাণবিক ফুটাও, কোত্থেকে ফুটাও? তোমাদের আব্বা ওই এপিজে আব্দুল কালাম বানাই দিছে, ও মুসলমান ছিল। তোমরা এত নির্লজ্জ একটা জাতি যে মুসলমানরা তার ব্রেন দিয়ে তোমাদেরকে পারমাণবিক বানাই দিছে, আর সেই মুসলমানদের তোমরা বিশ্বাস করো না। তাদেরকে বলো পাকিস্তান চলে যেতে, বাংলাদেশে চলে যেতে। তোমরা ভালো হয়ে যাও,
আমরা কোনো হিন্দুকে বলেছি ভারত চলে যেতে? আমরা তোমাদের মতো নোংরা না, এত হিংস্র না। তোমরা মানুষ হয়ে যাও। বাংলাভাষী যারা আমার কথা শুনতেছো, কলকাতা থেকে যদি কয়দিন পরে হয়তো আমার 1-2 লাখ ফলোয়ার হইলে তোমরা চ্যানেলকে করে দিবা, রেস্ট্রিকশন করে দিবা, লাভ হবে না। আবার আরও চ্যানেল বানাবো, ঠিক আছে? রেস্ট্রিক্টেড এগুলো দিয়া কোনো লাভ নাই। তোমরা হচ্ছে নির্লজ্জ জাতি। তোমরা যার খাও তার সাথে গাদ্দারি করো। আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার জিনিস রপ্তানি করে তোমাদের পেট চলে, আর আমাদের সাথে গাদ্দারি করো, আমাদের লোকদেরকে বর্ডারে গুলি করো। নির্লজ্জ কোথায়? আর যারা বাংলা ভাষাভাষী শুনছেন তারা হিন্দিতে, যারা হিন্দি বোঝেন হিন্দিতে ওদেরকে বলে দেন, ভারতীয়রা হচ্ছে নির্লজ্জ, হিন্দিভাষী যারা ওরা হচ্ছে নির্লজ্জ। বাংলাদেশের কাছে হাজার হাজার কোটি টাকার মালপত্র বিক্রি করে তোমাদের ফ্যাট চলে, আর বাংলাদেশের বর্ডারে তোমরা কাঁটাতারে বেড়া দাও। তোমাদের দেশে আমরা কী জন্য যাব? কোনো দরকার আছে তোমাদের দেশে? কি আছে তোমাদের দেশে? তোমাদের দেশে 3 টাকা পেঁয়াজ কেউ কিনতে পায় না। তোমাদের কৃষকরা ওই ময়ূকরঞ্জনের বাসার সামনে গিয়ে পেঁয়াজ ফেলে দেয়, আলু ফেলে দেয়। আমাদের দেশে 300 টাকা পেঁয়াজ হলো তো আমরা কিনি, 80 টাকা আলু হলো আমরা কিনি। আমাদের সেই সক্ষমতা আছে। আমাদের সাথে এত দানাই ভাইনাই করবে না, একেবারে ফর্দি কিন্তু তোমাদেরকে জয় বাংলা করব, ঠিক আছে? আমরা বর্ডার ক্রস করলে একেবারে তোমরা বুঝো তো, আমরা ওই শেখ হাসিনা, তোমাদের যে ফাইউসেনা আছিল, শেখ হাসিনা গুলু টুলু করছে, হেলিকপ্টার দিয়ে মারছে, আমাদের লোক কি সরছে? এখন তো পরিস্থিতি আরও আমাদের অনুকূলে। আমাদের জাতীয়তাবাদী শক্তি মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান ক্ষমতা। তোমাদের কারণে আমাদের এই বিএনপি, যুবদল, ছাত্রদল, তারপরে হেফাজতে ইসলাম, তারপরে শিবির, অনেক লোক জীবন দিছে। এখন তো সবাই এরা ভাই ভাই, ভাতৃপ্রতিম সমস্ত শক্তি ক্ষমতায়, ঠিক আছে? হ্যাঁ, নুরুর লোকেরা জীবন দিছে, ওই যে বিভিন্নর তার ছাত্র নেতারা। 24-এর 5 আগস্টে বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা জীবন দিছে, ঠিক আছে? আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মানুষ জীবন দিছে। অনেকরে তোমরা জঙ্গি বানাইয়া উল্টাপাল্টা করছো। তোমরা যে আসল জঙ্গি, তোমরা ওই গরুরে পূজা করো, গরুর পা ধরে বসে থাকো। মেইন মূর্খ জঙ্গি হচ্ছে তোমরা। ভালো হয়ে যাও, পরবর্তীতে তোমাদেরকে আবার ব্রেন ওয়াশ করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত তোমরা ব্রেনে কিছুক্ষণ চিন্তা করো।